আসসালামু আলাইকুম, আমি রোকেয়া জামান, টিচার, বিবিএ প্রফেশনালস, দুনিয়া ইউনিভার্সিটি কলেজ, ঢাকা। আজ থার্ড সেমিস্টারের লিগ্যাল এনভায়রনমেন্ট কোর্সের ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। তো শুরু করার আগেই বলবো যে একটা বইয়ের রিকোয়ারমেন্ট আমি বলে দিব, যেটা কিনা আমি ফলো করব এবং কোর্স সম্পূর্ণভাবে কমপ্লিট করার জন্য সেটা ভালো হবে আর কি। তো এটা আপনাদের রেনেসা বুক ডিপো, লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস। এখানে কয়েকজন রাইটার আছে। রাইটারদের মধ্যে ডক্টর এম শওকত ওসমান, মোহাম্মদ সাইদুজ্জামান এবং আরও কয়েকজন রিনাউন্ড রাইটারের রাইটিংস এখানে আছে। এই যে বইটা, তো যেহেতু আপনাদের বিবিএ কোর্সের ম্যাক্সিমাম স্টুডেন্টরা এক্সাম কিট ফলো করেন, তো এক্সাম কিট ফলো করেন, ঠিক আছে, সেখানে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোয়েশ্চেন এবং আনসার সহ দেওয়া আছে, সেটা দেখলে অবশ্যই আপনাদের ইমপ্রুভ হবে। তাছাড়াও আমি বলবো যে একটা বেসিক বুক আপনাদের কোর্সের জন্য প্রয়োজন। এটা পড়লে আপনারা ডিটেইলি বিষয়টা বুঝতে পারবেন এবং আশা করি এখান থেকে পড়লে পরীক্ষায় আপনারা ভালো ফলাফল আনতে পারবেন। তো আজ আমরা legal environment of business, লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস নিয়ে আলোচনা করব। প্রথমেই কোর্সটা শুরু করার আগে কোর্সের নামটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে টোটাল বিষয়টা কি হবে, অর্থাৎ লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস। প্রথমত লিগ্যাল এনভায়রনমেন্ট বলতে কি বুঝি, এনভায়রনমেন্ট বলতে কি বুঝি, সেটা আগে আমাদের জেনে নেওয়া উচিত, বেসিক ধারণা আর কি। এনভায়রনমেন্ট বলতে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে আমাদের আশেপাশের যে সমস্ত বস্তু বা উপাদান নিয়ে আমাদের চলা, সেটাই আর কি আমাদের এনভায়রনমেন্ট। লাইক যদি পাহাড়, নদী, গাছপালা ইত্যাদি এনভায়রনমেন্টের যে উপাদানগুলো আমরা সচক্ষে দেখতে পাই বা যেগুলো দ্বারা আমাদের আশেপাশের বিষয়বস্তুগুলো থেকেই আমরা এনভায়রনমেন্টের উপাদানগুলো দেখি। তো এই যে বিষয়গুলো, এনভায়রনমেন্টের বিষয়গুলো যখন সঠিকভাবে পরিচালিত হয়, অর্থাৎ কোনো ব্রেক ছাড়া, কোনো দূষণ ছাড়া বা কোনো সমস্যা ছাড়া যখন পরিচালিত হয়, তখন কিন্তু দেখা গেছে যে এনভায়রনমেন্ট ভালো থাকে। বাট বেসিক্যালি যখন এনভায়রনমেন্টে আমরা সমস্যাগুলো দেখি, যেরকম পরিবেশ দূষণ হতে পারে, পরিবেশের বিভিন্ন রকম ক্ষতি সাধন হতে পারে, এই যে বিষয়গুলো যখন মানুষ দ্বারা বা প্রাকৃতিকভাবে এনভায়রনমেন্টের উপর বা পরিবেশের উপর পড়ে, তখন কিন্তু আমাদের পরিবেশটা সঠিকভাবে চলে না। আমরা সাধারণ ধারণা অনুযায়ী যেটা দেখি আর কি, বা বর্তমানে যেটা চলতেছে, যেরকম আমরা দেখতেছি যে কিছু বেসিক ত্রুটির কারণে বা ক্ষতি সাধনের কারণে আমাদের এনভায়রনমেন্টে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে। তো সেমভাবে যদি আমি বলতে পারি যে লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস নিয়ে আমরা যখন আলোচনা করবো, যেহেতু আমরা কমার্সের স্টুডেন্ট, আমরা বিবিএর স্টুডেন্ট, বিজনেসের পরিচালনা, বিজনেস স্থাপন বা বিজনেস শুরু করা থেকে এর পরিচালনা এবং সমাপ্তি পর্যন্ত যে একটা সার্কেলের মধ্যে দিয়ে আর কি পরিচালিত হবে, সার্কেল বা যে সমস্ত স্টেপ বাই স্টেপ পরিচালিত হবে, যেরকম একটা প্রতিষ্ঠান বা একটা ব্যবসা যখন আমরা শুরু করা থেকে যেরকম আমরা যদি কোনো অর্থ সেখানে ইনপুট করি, তারপর অর্থের সাথে সাথে আরও যে সমস্ত বেসিক প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আছে, সেই সমস্ত যখন আমরা প্রত্যেকটা উপাদান একসাথে করে আমাদের ব্যবসা পরিচালনা করি, ব্যবসা পরিচালনা করার সাথে সাথে দেখা গেছে যে
ইন দ্য রানিং ওয়ে বিভিন্ন রকম উত্থান পতন হবে, বিভিন্ন রকম লেনদেন হবে। এই সমস্ত রকমের যে কাজগুলো একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে বা একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে দিয়ে পরিচালিত হবে। আমরা নর্মাল দৃষ্টিকোণ থেকে আমরা সরাসরি বলতে পারি যে ছোট কথায় আর কি, যে যেই বিজনেসটা আসলে যেই সার্কেলের মধ্যে দিয়ে আমাদের পরিচালিত হবে বা যেইটুকু পরিসীমা বা দূরত্বের মধ্যে দিয়ে আমাদের ব্যবসাটা পরিচালিত হবে, সেটাই আমাদের এনভায়রনমেন্ট অফ বিজনেস। ওকে, এনভায়রনমেন্ট অফ বিজনেস। নিশ্চয়ই আমরা হচ্ছে বিজনেসের লেনদেনের বাইরে গিয়ে যদি অন্য কোনো কাজ করি, সেটা নিশ্চয়ই আমরা বিজনেসের মধ্যে ইনক্লুড করব না, নর্মাল দৃষ্টিতে যেটা আমরা বুঝি। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম যে এনভায়রনমেন্ট অর্থাৎ বিজনেস এনভায়রনমেন্ট, যেটা এনভায়রনমেন্ট একটা জিনিস আর বিজনেস এনভায়রনমেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে যেটা সার্কেলে চলে আর কি। লাইক আমরা বিজনেস প্রতিষ্ঠা করা থেকে আমাদের বিজনেসটা করার আসলে উদ্দেশ্যটা কি? যে কোনো বিজনেস বা ব্যবসা পরিচালনা করার উদ্দেশ্যটা অবশ্যই হতে হবে প্রফিট আর্ন। নর্মাল দৃষ্টিতে আমরা দেখি যে প্রফিট আর্ন করলেই আমরা আমাদের বিজনেসের একটা সুফল পাবো। আর যদি প্রফিট না হয়, লস হয়, তাহলে অবশ্যই আমার সেই বিজনেসে ক্ষতি সাধন হচ্ছে বা সেই বিজনেসটা আমার জন্য বেটার হচ্ছে না, আই শুড কুইট। কিন্তু আমরা বিজনেসের মূল উদ্দেশ্যটা কি দেখতে পাচ্ছি, যে উদ্দেশ্যটা দেখতে পাচ্ছি সেখানে আমাদের প্রফিট আর্ন করতে হবে। এই প্রফিট আর্ন করার জন্য যেই স্টেপে আমাকে পা রাখতে হবে বা যেই লেনদেনগুলো, যেই পরিবেশের মধ্যে দিয়ে আমাকে চলতে হবে, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে বিজনেসের এনভায়রনমেন্ট। বিজনেস একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে চলবে, সেটা বিজনেস এনভায়রনমেন্ট। ছোট কথায় বলি, এখন প্রথমে বলছিলাম আমি যে যদি বিজনেসটা মানে পরিবেশের কথা যখন আমি বলেছিলাম, যে পরিবেশটা যখন ভালোভাবে চলে, পরিবেশের প্রতি যদি কোনো ধরনের বিরূপ আচরণ না হয়, তাহলে কিন্তু ভালোভাবে চলে। আর অন্যদিক থেকে যদি এটার প্রতি বিরূপ আচরণ করা হয় বা ক্ষতি সাধন করা হয়, তাহলে কিন্তু এটা ভালোভাবে যাবে না বা এটার নেগেটিভ ইম্প্যাক্ট করবে। সেম টু দ্যাট, আমরা বিজনেসটাকে যখন সঠিকভাবে পরিচালনা করব, সঠিক ওয়েতে নিয়ে যাব, সঠিক উপাদানগুলো নিয়ে কাজ করব, কোনো নেগেটিভিটি যখন বিজনেসের মধ্যে আসবে না, তখন কিন্তু বিজনেস অলওয়েজ ভালোভাবে চলবে এবং ভালোভাবে চলতে বাধ্য। বাট যদি বিজনেসের মধ্যে কোনো নেগেটিভিটি বা নেগেটিভ ইন্টারাপ্ট যদি সেখানে থাকে, তাহলে কিন্তু অবশ্যই বিজনেসটা কি হবে? বিজনেসটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এবং সেটা অবৈধ বা অচল হয়ে পড়বে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোর্সের নাম হচ্ছে যে লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস। ফ্রম অল দিস গসিপ আমি একটাই কথা বোঝানোর চেষ্টা করছি, যে বিজনেস এনভায়রনমেন্ট লিগ্যাল ওয়েতে চলবে, অর্থাৎ লিগ্যাল ওয়েতে যখন বিজনেসটা চলবে, তখনই আমার বিজনেসটা বৈধ হবে। অর্থাৎ লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, অর্থাৎ বৈধ পরিবেশ ব্যবসার জন্য। মূলত আমাদের কোর্সের নাম থেকে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো এটা আমার হচ্ছে একটা সাধারণ মানে বেসিক একটা কথা বলার প্রয়োজন ছিল, সেটাই বললাম। এখন আমরা একটু বইয়ের মধ্যে যাওয়ার চেষ্টা করব। বইয়ে কি বলছে? ফার্স্ট চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট। The Contract Act 1872. ফার্স্ট চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস কোর্সের। সেখানে ফার্স্ট চ্যাপ্টার আমাদের বলছে যে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। সবার প্রথমেই কিন্তু আমি বলে রাখছি যে বিজনেসটা অবশ্যই লিগ্যাল ওয়েতে পরিচালিত হতে হবে।
যদি সরকার সেটাকে অনুমোদন দেয় বা সেটা যদি পরিবেশের জন্য ভালো হয়, সমাজের মানুষের জন্য যদি ভালো হয়, তাহলে অবশ্যই বিজনেসটা বৈধ, অর্থাৎ লিগ্যাল বিজনেস হচ্ছে। আদারওয়াইজ এটা কিন্তু সরকার কর্তৃক যদি অনুমোদিত না হয়, অথবা এটা ক্ষতিকর বা সমাজের মানুষের জন্য এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, এই ধরনের যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু বিজনেসের বাইরে চলে যাবে, বা সেই ওয়েতে, সেই নেগেটিভ ওয়েতে যদি আমরা বিজনেস পরিচালনা করি, তাহলে কিন্তু এটা ইলিগ্যাল হিসেবে ধরা হবে এবং এর বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব। যখন আমি বলেছি যে কোনো একটা বিজনেস রান করার ক্ষেত্রে, বিজনেস শুরু থেকে শেষ পর্যন্ত এভরি অ্যাক্টিভিটিস, এভরি rules and everything actually should be follow the legal way. এখন আমরা একটা বিজনেস শুরু করার আগে প্রথমত আমরা যদি একটা অংশীদারি ব্যবসা বা একটা ডাবল এক্সচেঞ্জ ব্যবসা যদি শুরু করি, তাহলে কিন্তু আমাদের কন্ট্রাক্টের প্রয়োজন হয়। অথবা সিম্পল ধারণা বা সিম্পলভাবে যদি আমি বোঝার চেষ্টা করি, যে সাপোজ আমি যদি কোনো স্টেশনারি শপে যদি আমি সেখানে যদি কিছু ক্রয় করতে চাই, তাহলে নিশ্চয়ই আমাকে কিছু রুলস ফলো করতে হবে। রুলস বলতে বেসিক্যালি আমরা ওইগুলোকে রুলস হিসেবে ধরি না, আমরা সচরাচর সেখানে যাই, কিছু কিনি, চলে আসি, পে করে চলে আসি, কিন্তু কিছু রুলস ফলো করতে হয়। যেরকম প্রোডাক্টটা, সেই যে মার্কেটে আমি প্রোডাক্ট ক্রয় করতে যাচ্ছি, প্রোডাক্টটা আসলেই ঠিক আছে কিনা, মানে সঠিক কিনা, বা কোনো নেগেটিভিটি এর মধ্যে আছে কিনা। লাইক যদি আমি কোনো শপে যদি কোনো ড্রিঙ্ক বা মদ্য জাতীয় যদি কোনো পানীয় যদি ক্রয় করি, সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের লিগ্যাল লর ক্ষেত্রে কিন্তু অনেকটা অবৈধ হিসেবে গণ্য হবে। তো আমাকে এমন শপে যেতে হবে যেখানে লিগ্যাল জিনিস বা লিগ্যাল উপাদানগুলো আমি পাবো। সেকেন্ডলি, সেখানে যেই মূল্যে আমার কাছে সেল করা হবে, সেই মূল্যটাকে আমাকে পে করতে হবে, একটা নির্দিষ্ট মূল্য। আমি যদি বার্গেইন করি, লাইক যদি কোনো একটা প্রোডাক্ট যদি সাপোজ 100 টাকা যদি হয়, তো আমি সেখানে যদি বার্গেইন করে বলি যে 90 টাকা আমার দিতে হবে, বা আমি দিলে নিতে পারবো আর কি। এই যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একটা কন্ট্রাক্ট, বা কি বলা যায়, একটা দুজনের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে যেটা আমি ক্রয় করতে পারবো, সেটা কিন্তু লিগ্যাল ওয়েতে হবে। আমি জোর করে সেখান থেকে নিতে পারবো না। এগুলো সিম্পল প্র্যাকটিক্যাল ধারণা, যেগুলো আমরা সচরাচর যেগুলো সম্মুখীন হই। তো আমরা দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুযায়ী ফার্স্ট চ্যাপ্টার যখন শুরু করবো, কন্ট্রাক্ট অ্যাক্ট, তাহলে আমাকে এখানে জানতে হবে যে হোয়াট ইজ কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট কি, কন্ট্রাক্টটা কেন প্রয়োজন হয়, কন্ট্রাক্টের ভিতর কি কি আছে, এইসব বিষয়গুলো আর কি আমাদের এখানকার কোশ্চেনে আছে। আরেকটা টিপস দিই আমি তোমাদের, সেটা যখন এই ধরনের লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেসটা পুরোটাই একটা লয়ের উপর বেসিস করে এই কোর্সটা দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশে যদি কোনো বিজনেস পরিচালনা করতে হয়, আপনি বা আমি যদি কোনো বিজনেস পরিচালনা করি, আমরা সাধারণ জনগণ থেকে অন্য যে কোনো পার্সন যদি আমরা কোনো ব্যবসা পরিচালনা করি, তাহলে আমরা কোন রুলসগুলো ফলো করব, কোন রুলসগুলো ফলো করে আমরা বিজনেস পরিচালনা করব বা প্রফিট আর্ন করব বা সরকার কর্তৃক অনুমোদিত হবে, এই সমস্ত বিষয়গুলোই এই লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেসের মধ্যে পরিচালনা করা হয়। নর্মালি এটা একটা রিটেন কোর্স, অর্থাৎ আপনারা এখানে কোনো ম্যাথ হয়তো পাবেন না, কিন্তু তার মানে এই না যে কোর্সটা যেহেতু রিটেন, আমরা পরীক্ষার আগে পড়ে কোনো রকম পরীক্ষা দিয়ে দেবো, চলে আসবে ভালো মার্ক, নট লাইক দ্যাট। আমি আগে থেকেই বলে রাখতেছি, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি কিছুটা হিন্টস দিয়ে রাখতেছি যে যদি ম্যাথ থাকতো তাহলে বেশি ফোকাস দিতেন, ম্যাথ নাই সো কম ফোকাস দিবেন, তাহলে কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাবে। কারণ এখানে প্রত্যেকটা চ্যাপ্টার
বাংলাদেশি ল অর্থাৎ বাংলাদেশি বিজনেস ল অনুযায়ী এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ইনক্লুড করা হয়েছে। এটা যেমন হচ্ছে আপনার পরীক্ষায় লিখতে গেলে একটু পড়ে লিখতে হবে, অর্থাৎ ল আপনি নিজে তৈরি করতে পারবেন না। যদি নিজে তৈরি করেন তাহলে তো বুঝতে পারতেছেন কেমন মার্কস আসতে পারে। আর লটা নিজে তৈরি করা যাবে না, আপনাকে পড়ে শুনে বুঝে তারপরে অ্যাক্ট অনুযায়ী লিখতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি বানোয়াট লেখা যদি খাতার মধ্যে লেখেন তাহলে কিন্তু মার্কস পাবেন না, উল্টা আরও আপনি খারাপ করতে পারেন। আর হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম একটা করে ইয়ার দেওয়া থাকবে, অর্থাৎ এই যে লটা কত সাল থেকে আসছে, কোন সাল থেকে আসছে, কোন সাল থেকে বাংলাদেশ ক্যারি করতেছে, বা বিজনেস পরিচালনা করার ক্ষেত্রে এই কোন কোন সালগুলো থেকে এই লগুলা ইনক্লুড করা হয়েছে বিজনেস ল এর মধ্যে, সেগুলো থাকতে হবে। এখন কন্ট্রাক্ট ল 1872 সালের আছে। আপনি যদি এখন কন্ট্রাক্ট ল এখানে লিখে দেন যে 1994, যেটা কিনা কোম্পানি অ্যাক্ট হচ্ছে 1994, আর কন্ট্রাক্ট অ্যাক্ট হচ্ছে 1872। যদি এই দুটো আপনি প্যাচ লাগায় উল্টায় ফেলেন যে কোম্পানি অ্যাক্টের জায়গায় আপনি 1872 লিখলেন আর কন্ট্রাক্ট অ্যাক্টের জায়গায় 1994, তাহলে কিন্তু ডাহা একটা 0 পাবেন, তাছাড়া আর কিছু পাবেন না। কারণ ওটাই হচ্ছে মেইন জিনিস, যেই চ্যাপ্টারের কোয়েশ্চেন আপনি লিখবেন সেই চ্যাপ্টারটা কোন সালের ল অনুযায়ী হয়েছে সেটা অবশ্যই আপনাকে ইনক্লুড করতে হবে, এবং ইনক্লুডের সাথে সাথে সঠিকভাবে ইনক্লুড করতে হবে। আদারওয়াইজ এখানে মার্কস খুবই পুয়ার আসতে পারে যদি এলোমেলো হয়ে যায়। আরেকটা কথা বলবো, যেটা বলতেছিলাম যে ম্যাথের কোর্স না, রিটেন কোর্স, সো একটু কম গুরুত্ব দিই ব্যাপার না। এই কাজটা করলে ধরা খায় যাবেন। কারণ হচ্ছে যদি পরীক্ষার আগে এগুলো খুব তাড়াহুড়ো করে পড়েন তাহলে হচ্ছে গোলায় ফেলবেন, যে এক একটা সালের এক একটা চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো করে কোয়েশ্চেন, কোন চ্যাপ্টারের থেকে কোন কোয়েশ্চেনটা আসছে, কোন সালটা লিখবো, ইত্যাদি ইত্যাদি নানা রকম কনফিউশন তৈরি হয়ে যাবে। সো যখন আমি ক্লাসগুলো নিচ্ছি তখন একটু কষ্ট করে ক্লাসগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার ব্রেনে সেট হয়ে যাবে যে ফার্স্ট ক্লাসটা আমি করছিলাম, কোন অ্যাক্ট করছিলাম বা কোন চ্যাপ্টারটা করছিলাম, এই 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 চ্যাপ্টারটা করার সময় কোন সালটা হচ্ছে বলা হয়েছিল। এগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ পড়েন তাহলে দেখবেন যে পরীক্ষার আগে আপনার প্রেশার নেওয়া লাগবে না। আর সিম্পল হচ্ছে অ্যাডভাইস যে পরীক্ষার আগে পড়ে ভালো রেজাল্ট করা হচ্ছে অতটা সহজ না যদি না আপনি প্রতিদিন একটু একটু করে পড়েন। কারণ প্রতিদিন পড়লে আপনার মাইন্ড ডেভেলপ হবে, আপনার পড়ার হচ্ছে শার্পনেসটা বাড়বে। এটা ছিল বেসিক কথা। সো আমি একটু বইয়ের মধ্যে যাব। বইয়ে কি আছে আসলে ফার্স্ট চ্যাপ্টারে আছে যে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, 1872, মনে রাখবেন 1872। এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আছে ডেফিনেশন অফ কন্ট্রাক্ট, আমি একটু পড়ি, আপনারা বই দেখলে বুঝতে পারবেন। A contract is an agreement creating and defining obligations between the parties, and every promise and every set of promises forming the consideration of each other is an agreement. Okay, বলছে a contract is an agreement. Agreement মানে কি? সম্মতি, যে আমি এটাই সম্মতি জ্ঞাপন করলাম বা আমি এটাই হ্যাঁ হ্যাঁ বললাম, যেটা কিনা হচ্ছে হ্যাঁ বোধক আর কি, আমি যেটা অ্যাগ্রি করলাম সেটাই কি একটা কন্ট্রাক্ট। অর্থাৎ টু পিপল মাস্ট বি টু পিপল। এখানে আপনারা হচ্ছে কন্ট্রাক্টের হচ্ছে উপাদানগুলোর মধ্যে পাবেন যে a contract must be two parties, have must two parties, মানে দুইটা ব্যক্তির মধ্যে কন্ট্রাক্ট হবে। আপনি কি একা একা কোনো কন্ট্রাক্ট করতে পারবেন? সেই কন্ট্রাক্টের কোনো বৈধতা আছে? অবশ্যই নাই। দুইটা পার্সন বা দুইটা পার্টিস থাকতে হবে একটা কন্ট্রাক্ট এগিয়ে নেওয়ার জন্য, একটা কন্ট্রাক্ট ফর্ম করার জন্য। তো হচ্ছে এখানে এগ্রিমেন্ট ক্রিয়েটিং এন্ড ডিফাইনিং অব্লিগেশনস বিটুইন দ্য পার্টিস, মানে দুইটা পার্টিসের মধ্যে হচ্ছে অব্লিগেশনস হচ্ছে থাকতে হবে। এখানে আপনারা হচ্ছে এই ধরনের সংজ্ঞা জাতীয় কোশ্চেনে যে ডিফাইন অফ কন্ট্রাক্ট, ডেফিনেশন অফ কন্ট্রাক্ট, ডেফিনেশন অফ এগ্রিমেন্ট, এই সমস্ত কোশ্চেনগুলোতে যদি কোনো রাইটারের উক্তি যদি সঠিকভাবে ইনক্লুড করতে পারেন সেখানে আপনারা ফুল মার্কস পেতে পারেন। লাইক এখানে অ্যাকর্ডিং টু দ্য প্রফেসর স্যালমন
কয়েকজন প্রফেসরের নাম বলে তাদের উক্তি এই বিষয়ে তারা কি বলছে, যেহেতু তারা অ্যাডভাইজার এই বিষয়ে তারা কি বলছে সেটা এখানে আছে। দ্য কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট ক্রিয়েটিং অ্যান্ড ডিফাইনিং অবলিগেশন বিটুইন পার্টিস। এছাড়া আরো আছে স্যার ফ্রেডারিক পলাক, তিনি বলছেন এভরি এগ্রিমেন্ট অ্যান্ড প্রমিসেস এনফোর্সেবল অ্যাক্ট ইজ এ কন্ট্রাক্ট। বলছেন যে এভরি এগ্রিমেন্ট অ্যান্ড প্রমিসেস এনফোর্সেবল অ্যাক্ট, এগ্রিমেন্ট এবং প্রমিসেস যেটা আইন দ্বারা এনফোর্সেবল ইজ আ কন্ট্রাক্ট, যেটা কিনা একটা কন্ট্রাক্ট। ছোট ছোট সংজ্ঞা যদি আপনারা এই ধরনের ডেফিনেশনমূলক হচ্ছে কোশ্চেনের মধ্যে দিতে পারেন তাহলে হচ্ছে ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, when Salman offers to sell his house to Masood 5 lakh, there is an obligation on Salman to sell and on Masood to buy the house at the stipulated price. আর সালমান হচ্ছে একটা বাড়ি সেল করবে যেটার দাম হচ্ছে 5 লাখ টাকা, যেটা কিনতে চাইছে মাসুদ। তো তারা যেহেতু একটা লেনদেন করতে চাইছে, লেনদেনটা কিন্তু একটা কন্ট্রাক্টের উপর বেসিস করে হতে হবে, অর্থাৎ এটা একটা লিগ্যাল কন্ট্রাক্ট। এরপর একটা কোশ্চেন আছে যে হচ্ছে the essential elements of a contract, ওই যে আমি প্রথম বলছিলাম যে এলিমেন্টস থাকবে কন্ট্রাক্টের এলিমেন্ট। কি কি এলিমেন্টস আছে একটা কন্ট্রাক্ট হওয়ার ক্ষেত্রে, কি কি এলিমেন্টস থাকতে হবে, মাস্ট বি থাকতে হবে। So all agreements are not contracts, সকল সম্মতি কন্ট্রাক্ট না। এই কোশ্চেনটা আমরা পরে দেখবো যে why all agreements are not contracts but all contracts are agreement, এটা আমরা পরবর্তী কোশ্চেনে ডিটেইল করব। only that agreement which is enforceable at law is a contract because মানে যেটার কারণ হচ্ছে all agreement কেন কন্ট্রাক্ট না, সেটার কারণ হচ্ছে যেটা কিনা ল দ্বারা এনফোর্সেবল নয় সেটাকে আমরা কন্ট্রাক্ট বলতে পারবো না। সাপোজ যদি হচ্ছে একটা কন্ট্রাক্ট যেটা হচ্ছে ল দ্বারা এনফোর্সেবল নয় বা যেটা অবৈধ, সেটা কিভাবে, সেটা এগ্রিমেন্ট হতে পারে। হ্যাঁ, আমি তোমার কাছে এত পিস ইয়াবা বিক্রি করব, দুজন সেলার বা বায়ারের মধ্যে কথা হচ্ছে যে আমি তোমার কাছে হচ্ছে কি বলে এত পিস ইয়াবা সেল করব, আদৌ কি সেটা বৈধ? বা কেউ যদি করে সেটা কি বৈধ? অবশ্যই না, কারণ ইয়াবা বিক্রি করাটাই কিন্তু একটা হচ্ছে ইলিগ্যাল ব্যাপার। সেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে টোটালি ইলিগ্যাল এবং শাস্তিযোগ্য অপরাধ। যদি এ ধরনের কেউ কন্ট্রাক্ট করে তাহলে কিন্তু কন্ট্রাক্ট না, ঠিক এটা হচ্ছে এগ্রিমেন্ট করে, তাহলে কিন্তু এটা টোটালি অবৈধ এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। তো এটা কিন্তু আমাদের হচ্ছে এগ্রিমেন্ট হলো দুটো লোকের মধ্যে সম্মতি হলেও কন্ট্রাক্ট হতে পারে না। বাট আমি যদি কারোর কাছে একটা বিল্ডিং বিক্রি করতে যাই, কেবলমাত্র একটা এক্সাম্পলের কথা বললাম যে 5 লাখ টাকা, যদি একটা বিল্ডিং বিক্রি করতে যাই তাহলে কিন্তু অবশ্যই এটা কন্ট্রাক্ট হবে, কারণ এটা ইলিগাল না এবং ল মাফিক আমি কাজগুলো করতেছি, দ্যাটস ওয়াই এটা ইলিগাল না। এরপরে দেখা যাক দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্টে কি কি আছে। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। সাপোজ আমি একটা জিনিস কিনবো আর একজন সেল করবে। এখন যে সেল করবে সে যদি অফার না করে যে ভাই আমি হচ্ছে এতগুলা হচ্ছে ফার্নিচার সেল করবো, আপনি কি নেবেন, এই ধরনের প্রস্তাব যদি না নেয়, আমি সহজ কথায় খুব খুব সুন্দর সিম্পল ওয়ার্ডে বোঝানোর চেষ্টা করতেছি যে হচ্ছে কোনটা আসলে কিরকম। তো হচ্ছে এখানে অফার থাকতে হবে, যেটা হচ্ছে সেলার অফার করবে আর যে বাই করবে সে অবশ্যই অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আমরা দেখি ভিতরে কি বলছে, দেয়ার মাস্ট বি এ lawful offer by one party and a lawful acceptance
of the offer by the other party of or parties. যে ওই একই কথা যে হচ্ছে একজন যে সেল করবে তাকে অবশ্যই অফার করতে হবে, যে বাই করবে তাকে অবশ্যই এই অফারটাকে অ্যাকসেপ্ট করতে হবে নিজের সুবিধা মতো। লাইক আমি যদি ফার্নিচারগুলো কিনতে যাই, আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করতে পারি, আমার প্রয়োজন হলে আমি অ্যাকসেপ্ট করলাম না, সেটা কিন্তু ব্লিজ অ্যাকসেপ্টেন্সের মধ্যে চলে গেল। এরপর আছে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ, অর্থাৎ আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায়, আইনগত সম্পর্ক থাকতে হবে। অর্থাৎ আমি যদি এখানে বলি যে elements of a contract, প্রথমে কি আছে offer and acceptance, এরপর আছে intention to create legal relationship, ওকে। লিগ্যাল রিলেশনশিপ থাকতে হবে, লিগ্যাল হতে হবে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বিজনেস রিলেটেড বিষয়গুলো লিগ্যাল হতে হবে, ইলিগ্যাল হলেই সেটা অমিট করতে হবে। তারপর লফুল কনসিডারেশন, প্রতিদান, লফুল কনসিডারেশন, এই যে কনসিডারেশন বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ডিটেইলে আলোচনা করবো, কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক। প্রতিদান আমরা মানে সিম্পলি একটু বোঝার চেষ্টা করি। জেনারেলি an agreement is legally enforceable only when each of the parties gives something and gets something, gives something and gets something। আমি প্রথমে বলছি যে দুইটা পার্টিস থাকতে হবে, দুইটা পার্টিসের মধ্যে আর কি লেনদেন হবে। এই লেনদেন হওয়ার ক্ষেত্রে প্রতিদান থাকতে হবে, অর্থাৎ একজন দিবে আরেকজন নিবে, এটা একটা বেসিক রুল যে হচ্ছে একজন হচ্ছে কোনো একটা উপাদান বা কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস আর কি সেল করবে, তো অপরজন সেটাকে নিবে, একজন দিবে একজন নেবে, এই ধরনের প্রতিদান বা কনসিডারেশন থাকতে হবে। An agreement to do something or nothing as usually not enforceable, যদি এই ধরনের কিছু না থাকে তাহলে সেটা ল দ্বারা এনফোর্সেবল হবে না এবং সেটা কন্ট্রাক্ট হবে না। ক্যাপাসিটি অফ পার্টিস, ক্যাপাসিটি অফ পার্টিস, দুই পার্টিসের মধ্যে সে সেল করবে, যে মূল্যে সেল করবে সেটা নেওয়ার ক্ষমতা আমার আছে কিনা, সেটা হচ্ছে সেই মূল্য বা সেই ধরনের ক্ষমতা আমার আছে কিনা সেটা অবশ্যই থাকতে হবে ক্যাপাসিটি। এরপর আছে ফ্রি কনসেন্ট, অর্থাৎ স্বাধীন সায়, কাউকে জোর করে কিছু করানো যাবে না। ফ্রি কনসেন্ট, স্বাধীন সায়, অর্থাৎ তোমাকে কিনতেই হবে অথবা তোমাকে সেল করতেই হবে। অনেকে আছে না যে জমি কেনা বেচার ক্ষেত্রে তুমি সেল করবা না কেন, ওয়াই, তোমাকে সেল করতে হবে, যে এনফোর্স করা। অনেক সময় দেখা যায় আইনের মাধ্যমে, অফিস আদালতের মাধ্যমে বিভিন্নভাবে কোর্টে যায়, অনেক ঝামেলা করে। তো এই ধরনের হচ্ছে বিষয়গুলো ইলিগাল বলে গণ্য হবে। অর্থাৎ স্বাধীন সায়, যে সেল করবে বা যে ক্রয় করবে দুজনেরই স্বাধীন সায় থাকতে হবে, জোর করে বা এনফোর্স করে কিছু করা যাবে না। লিগালিটি অফ অবজেক্ট, এটা নিয়ে তো আমরা আলোচনা করতেছি নাকি, লিগ্যালিটি অবশ্যই থাকতে হবে, ইলিগাল কোনো কাজ ব্যবসায় চলবে না। সার্টেনটি, অর্থাৎ নিশ্চয়তা থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে, যেরকম প্রোডাক্টের মূল্য বা হচ্ছে প্রোডাক্টের কোথায় আছে, কোন মূল্যে বিক্রি হবে, কিভাবে বিক্রি হবে, কোন ওয়েতে পরিবহন হবে, এই সমস্ত বিষয়গুলো আগে থেকে কথা বলে সার্টেনটি করতে হবে, নিশ্চিত করে তারপরে আমাদের হচ্ছে এই লেনদেনে আগাতে হবে, কথাটাই বলছে। তারপর পসিবিলিটি অফ পারফরমেন্স,
সেল করতে চাই, এর সেল করতে চাই, এটা তো পসিবল না, না? সো এটা ইম্পসিবল, এটা এগ্রিমেন্টের মধ্যে যাবে না। তারপর হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট। যেটা বাতিল বলে গণ্য সে ধরনের হচ্ছে এগ্রিমেন্টগুলো বাতিল করতে হবে, যেরকম এগ্রিমেন্ট ইন রেস্টুরেন্ট আর টু ম্যারেজ, বিবাহ প্রতিবন্ধকতা সৃষ্টিকারী চুক্তি, তারপর হচ্ছে ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা চুক্তি, যে আমি ওর বিয়ে বন্ধ করে দিব, যে করে হোক, যে ওয়েতে হোক, আমি ওর বিয়ে বন্ধ করে দেবো। এগুলো এগ্রিমেন্টের মধ্যে লিগ্যাল এগ্রিমেন্ট হলো, এগ্রিমেন্ট হলো, যারা যারা এগ্রিমেন্ট করলো তারা হলো, কিন্তু লিগ্যাল তো হলো না, তাই না? এটা হচ্ছে ক্রাইম, এক ধরনের ক্রাইম আর কি। আর আরো আছে হচ্ছে রাইটিং, রেজিস্ট্রেশন অ্যান্ড লিগ্যাল ফর্মালিটিস। এগুলো হচ্ছে ব্যবসা পরিচালনা করার জন্য কিছু অ্যাক্টিভিটিস, এরকম কাগজপত্রে হচ্ছে লিখতে হবে, সেটার সাইন দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, এসব বিষয়গুলো। ওকে, আমি হচ্ছে এখানে জাস্ট বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারে আরও কোশ্চেন নিয়ে আলোচনা করব। একটা কথা বলি, এই লগুলো যে শুধু পরীক্ষায় পাশ করার জন্য আমি পড়বো সেটা কিন্তু না। আজ হোক বা কয়েক বছর পরে হোক, যারা চাকরি করবেন তারা তো চাকরি করবেনই, যারা বিজনেস করায় আগ্রহী, যারা বিজনেস করতে চান, তারা যদি এই লগুলো ভালোভাবে পড়ে নেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন বা মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনাদের বিজনেস যদি যে ছোট বিজনেস হোক, বড় বিজনেস হোক, বা যে ধরনের বিজনেসই হোক, যদি এটা আপনারা ফলো করেন বা মনে রাখার চেষ্টা করেন, আমি নিশ্চিত আপনাদের জন্য অনেক সুবিধা হবে আর কি, আপনার বিজনেস পরিচালনা করার জন্য।